Dear student, welcome to my online English class. In my last class, I was discussing about linking verb. One of the principal verbs. We know linking verb is such kind of verb which link subject with complement. গত ক্লাসে আমি তোমাদের কমপ্লিমেন্ট সম্পর্কে বলেছিলাম যে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয় এমন ধরনের ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব বা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সাধারণত আমরা সবসময় মনে করি যে সাবজেক্ট সম্পর্কে দোষ গুণ বোঝানো হয়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কিন্তু কমপ্লিমেন্ট বাক্যে তিন ধরনের ব্যবহার হয়: অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল। আমি তোমাদের ইনস্ট্রাকচার অনুযায়ী কমপ্লিমেন্ট, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল কীভাবে ব্যবহৃত হয় আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটু কেয়ারফুলি খেয়াল করো। অর্থাৎ কমপ্লিমেন্টের হচ্ছে যে তিনটে রূপ, একটা হচ্ছে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্ট নাউন, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল। সাধারণত অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝি যে সকল শব্দ নাউনের পূর্বে বসে অথবা নাউনের পরেও অনেক সময় গঠন অনুযায়ী বসে, নাউনের দোষ গুণ বোঝানো হয়, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর এখানে নাউন কমপ্লিমেন্টটা হচ্ছে, আমি তোমাদের গঠন অনুযায়ী দেখাই। হি ইজ অনেস্ট, সে হয় সৎ। এখানে যদি আমরা গঠন অনুযায়ী দেখি, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, অনেস্ট হচ্ছে সৎ অর্থাৎ অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা এখানে লিঙ্কিং ভার্বটা মূলত আগে বলবো না, আমরা এই সাবজেক্টের সম্পর্কে এটা সৎ, এটা দোষ গুণ বোঝাচ্ছে, অর্থাৎ এই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। সুতরাং এই যে সংযোগকারী ভার্বটা, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন যদি আমরা বলি সাবজেক্ট যোগ লিঙ্কিং ভার্ব, এটা কি কমপ্লিমেন্ট? এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে হয় একজন সৎ ব্যক্তি। এখানে অনেস্ট নেই, এখানে হচ্ছে অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তি। অর্থাৎ টোটাল শব্দ, এইটা শব্দটা যদি আমরা খেয়াল করি তাহলে এটা একটা নাউনের মতো কাজ করছে, অর্থাৎ এটা নাউন ফ্রেজ নাউনের মতো কাজ করছে। তাহলে এটা সে হয় একজন সৎ ব্যক্তি, এই সে সম্পর্কে একটি তথ্য দিচ্ছে, কিন্তু একটু অতিরিক্ত তথ্য। সুতরাং এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। নিচে দেখো, হি ইজ ইন দি রুম, তার অবস্থা বোঝানো হচ্ছে, সে হয় রুমের ভিতরে। সে কোথায়? রুমের ভিতরে। সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়ালটা হচ্ছে যখন কোনো প্রিপজিশন যোগ নাউন, প্রিপজিশনাল ফ্রেজ, সাধারণত কোনো অবস্থান বোঝানো হয়, কোনো স্থান বা অবস্থান বোঝানো হয়, সেটাকে সাধারণত আমরা বলি অ্যাডভার্বিয়াল। সুতরাং সে হয় ইন দ্য রুম, সে রুমের ভিতরে, তার অবস্থা সম্পর্কে বোঝানো হচ্ছে। এই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং এই কমপ্লিমেন্ট হচ্ছে অ্যাডভার্বিয়াল। সুতরাং লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হবে, নাউন কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। সুতরাং প্রিন্সিপাল ভার্ব যদি আমরা, তাহলে টোটাল আমরা যদি আলোচনা করে দেখলাম যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব গতদিন আমি তোমাদেরকে বলেছিলাম যে লিঙ্কিং ভার্ব শুধু যে এম ইজ আর ওয়াজ আর, এটা যে লিঙ্কিং ভার্বের মতো কাজ করবে তা কিন্তু না। যদি কখনো কোনো ভার্ব সেটা যদি নাউন সম্পর্কে বা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দিচ্ছে, এমন কোনো ভার্ব, সেটা কিন্তু লিঙ্কিং ভার্বের মতো কাজ করতে পারে। যেমন
বিকেম টায়ার্ড, সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। এখানে বিকেমটা কিন্তু লিঙ্কিং ভার্বের মতো কাজ করবে। ফিল, সিন, এরকম অনেক কিছু ভার্ব আছে যেটা সাধারণত দেখা যায় এখানে এর সম্পর্কে কোনো কিছু তথ্য দেওয়া হচ্ছে বা অতিরিক্ত কিছু বোঝানো হচ্ছে, সেটা সাধারণত লিঙ্কিং ভার্বের মতো কাজ করে। সুতরাং তাহলে দেখা গেল যে প্রিন্সিপাল হচ্ছে ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ এবং লিঙ্কিং। আজকে আমরা ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ আর লিঙ্কিং, এটা প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্বের একটা অংশ হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আজকে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। অক্সিলারি ভার্ব সাধারণত আমরা বুঝি সেই সকল ভার্ব যেটা মূল ভার্বের আগে বসে মূল ভার্বকে সাহায্য করে, অর্থাৎ অক্সিলারি ভার্ব কখনো নিজে নিজে কখনো বাক্য সম্পাদন করতে পারে না, এটা মূল ভার্বের আগে বসে মূল ভার্বকে সাহায্য করে। সুতরাং অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে মূল ভার্বকে সাহায্য করা। প্রত্যেকটা টেন্সেরই একটা না একটা অক্সিলারি ভার্ব আছে। আমরা সাধারণত অক্সিলারি ভার্ব যখন বাক্যে ব্যবহৃত হয় এর নাম্বার, পার্সন বা বিভিন্ন টেন্স অনুযায়ী কিন্তু অক্সিলারি ভার্বে রূপান্তরিত হয়। স্টুডেন্টদের কাছে প্রায় প্রায় প্রশ্ন করলে সাধারণত কিছু কিছু অক্সিলারি ভার্ব সম্পর্কে তাদের ভুল ধারণা আছে, উল্টোপাল্টা বলে বসে অনেক সময়। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অনেক সময় আমি এরকম প্রশ্ন করে দেখেছি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি বলা হয় যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব কি, অধিকাংশ ছাত্ররা বলে বসে অ্যামিজার। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব আসলে অ্যামিজার না। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সের একটি অক্সিলারি ভার্ব আছে। বিশেষ করে এই দুটো টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট, এই দুইটা টেন্সের অক্সিলারি ভার্ব সাধারণত সাইলেন্ট অবস্থায় থাকে। আমরা প্রত্যেকটা টেন্স অনুযায়ী যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখতে পাবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এরকম প্রত্যেকটা টেন্সের অক্সিলারি ভার্ব আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাধারণত অক্সিলারি ভার্ব তিন ভাগে সাধারণত দেখি যে মানে অক্সিলারি ভার্বটা, একটা হচ্ছে টু বি ভার্ব, সেটা হচ্ছে অ্যাম ইজার, আর একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর একটা হচ্ছে টু ডু ভার্ব, সেটা সাধারণত ডু, ডাস অথবা ডিড। এই যে অক্সিলারি ভার্বগুলো সাধারণত বাক্যে টেন্স অনুযায়ী বসে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইটের যে অক্সিলারি ভার্বটা, সেই অক্সিলারি ভার্বটা সাধারণত সাইলেন্ট অবস্থায় থাকে। কিন্তু বাক্য যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ ব্যবহৃত হয় তখন এই ডু, ডাস অথবা ডিড ব্যবহৃত হয়। আমরা একটু আলোচনা করে দেখি। হি গোজ টু স্কুল, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, একটা সহজ বাক্য, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হি গোজ টু স্কুল, কিন্তু এই বাক্যটা যদি নেগেটিভ, সাধারণত দেখি যে আমরা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ গোয়িং টু স্কুল, এখানে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই ইজটা সাহায্য করছে ভার্বের শেষে আইএনজি যোগ হতে, অর্থাৎ কোনো কাজ চলিতেছে এমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি। এই যে বাক্যটার কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, এই অক্সিলারি ভার্বটা সাইলেন্ট অবস্থায় আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি কখনো নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ, না সূচক বা কোনো জিজ্ঞাসা সূচক এমন যদি কখনো কোনো বাক্য আমরা গঠন করি তাহলে শুধু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অক্সিলারি ভার্ব চলে আসে। এটা যদি বলি যে সে স্কুলে যায় না, যায় না নেগেটিভ ফর্ম, আমরা জানি এই বাক্যটা হবে হি ডাজ নট গো টু স্কুল, সেখানে ডাজ চলে আসছে, হি ডাজ নট গো টু স্কুল। এই ডাজের কারণে আর ভার্ব শেষে এস বাই এস যোগ হচ্ছে না, এটা আমরা জানি। বাক্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসে, আর অন্য সকল ক্ষেত্রে ডু বসে। যেমন তারা স্কুলে যায় না, যদি আমরা লিখি তাহলে লিখবো আমরা দে ডু নট গো টু স্কুল, এখানে বহু বচন চলে আসবে, আই ডু নট গো টু স্কুল এর। পাস্ট ইনডিফিনাইট টেন্সেও অক্সিলারি ভার্বটা সাইলেন্ট অবস্থায় থাকে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, এটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে যদি আমরা ঠিক করে নেগেটিভ বা ইন্টারোগেটিভ ভাবে লিখি
তাহলে হবে কি হি ডিড নট গো টু স্কুল, অর্থাৎ ডিডটা চলে আসবে নেগেটিভ ফর্ম অথবা ইন্টারোগেটিভ যদি হয় তাহলে এটা আগে চলে আসবে। ডিড হি গো টু স্কুল, নেগেটিভ হলে হি ডিড নট গো টু স্কুল, এরকম। অর্থাৎ অক্সিলারি ভার্বটা হচ্ছে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে সাইলেন্ট অবস্থায় থাকে, কিন্তু যদি নেগেটিভ ফর্ম হয় বা ইন্টারোগেটিভ ফর্ম হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড চলে আসে। এই হচ্ছে আমাদের প্রাইমারি মডেল, সরি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব। আরেকটা অক্সিলারি ভার্ব হচ্ছে, সেটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আমরা বাক্যের অনেক সময় মুড অনুযায়ী যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি মডেল অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা সাধারণত বেসিক ফর্মটা ব্যবহৃত হয়, তারপরে আর মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি যে মডেল অক্সিলারি ভার্ব সাধারণত ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, তারপরে হচ্ছে মাস্ট, হ্যাড, বেটার, উড, রাদার, এরকম অনেক অক্সিলারি ভার্ব আছে। তোমরা বিভিন্ন হেল্পিং বুকের সহায়তা নিয়ে তোমরা মডেল অক্সিলারি ভার্বগুলো আরও দেখতে পাবে। মডেল অক্সিলারি ভার্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, কখনো কোনো মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না। সাধারণত আমরা যদি দেখি যে এরকম যে ইট রেন্স, বৃষ্টি হয়, কিন্তু এই বাক্যটা যদি কেউ জিজ্ঞাসা করে বা এরকম হয় যে বৃষ্টি হতে পারে, সম্ভাব্য, সাধারণত আমরা লিখি ইট মে রেন, অর্থাৎ এখানে মে দিয়ে সম্ভাব্য বোঝানো হচ্ছে, সকালে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হতে পারে। এখানে কিন্তু এস বাই এস যোগ হয়নি, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পরে কখনো কোনো ভার্বের এস বাই এস কোনো কিছু যোগ হয় না। যদি পাস্ট ইনফিনিট টেন্স হয় এরকম যে সে আসতে পারে, হি মে কাম, সে কাজটি করতে পারত, হি কুড ডু দ্য ওয়ার্ক। এখানে কুড বসছে, মূল ভার্ব বেসিক ফর্ম বসছে। সুতরাং মডেল অক্সিলারি ভার্ব আমরা বাক্যের ধরন অনুযায়ী ব্যবহার করব এবং সবসময় খেয়াল রাখবো মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না, মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসবে। সুতরাং অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আমাদের দ্বিতীয় পত্রে 5 নম্বর যে আইটেমটা আছে রাইট ফর্ম অফ ভার্ব, এই ভার্বটা যদি কেউ 5 মার্ক পেতে চায় তাহলে এই ভার্বের গঠনগুলো খুব ভালো করে জানা খুবই প্রয়োজন। আমরা পরবর্তী ক্লাসে আমরা যে ভার্বের দুটা শ্রেণী বিভাগ, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্বটা নিয়ে আমরা আলোচনা করব এবং নন ফাইনাইট ভার্বটা কীভাবে বাক্যে ব্যবহৃত হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তোমাদের পরবর্তী ক্লাসের শুরু হওয়ার আগে আমি তোমাদের সামান্য একটু ইনফরমেশন দিয়ে দিই যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে জেরান্ড, একটা পার্টিসিপল আর একটা হচ্ছে ইনফিনিটিভ। আমরা মোটামুটি জানি, তারপরে বাক্যে অনেক সময় আমরা এটা সঠিক ব্যবহারটা বুঝি না। যদি রেগুলার এটা প্র্যাকটিস করা হয় তাহলে এই নন ফাইনাইট ভার্ব বা ফাইনাইট ভার্বটার সঠিক যে ব্যবহারটা আমরা বিভিন্ন যে রাইট ফর্ম ভার্ব লেখার সময় আমাদের আশা করি কোনো সমস্যা হবে না। এবং তোমরা যদি এই ক্লাস দেখার সাথে সাথে বিভিন্ন ধরনের তোমাদের যে হেল্পিং বুক বা বিভিন্ন গ্রামার বইগুলো আছে এগুলো যদি তোমরা ফলো করো এবং যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলে এটা আমার মনে হয় না যে এটা নিয়ে তোমাদের কোনো তোমরা সমস্যায় পড়বে। তাহলে আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।